5 মামলায় খালাস পেলেন বেগম খালেদা জিয়া। সাক্ষী না আসায় নাইকো মামলার শুনানি পিছিয়ে 8 সেপ্টেম্বর। স্বাধীন কমিশন করে বিডিআর হত্যাকাণ্ডের বিচার দাবি বিএনপির। অন্তর্বর্তী সরকারের উদ্যোগে আমিরাতে আটক 57 বাংলাদেশির সাজা মওকুফ। সম্পাদকদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। আইসিটি আইনের মতো কালা কানুন বাতিলের দাবি। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া দিল সংযুক্ত আরব আমিরাত। কোটা আন্দোলনের পক্ষে বিক্ষোভ করায় আটক 57 বাংলাদেশির সাজা মওকুফ করেছে দেশটি। তাদের দেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। তাদের দেশে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এর আগে এসব প্রবাসীদের প্রতি কোনো সহানুভূতি নেই বলে জানিয়েছিলেন শেখ হাসিনা। আরব আমিরাতে বিক্ষোভ নিষিদ্ধ হওয়ায় 3 জনকে যাবজ্জীবন সহ 57 জন বাংলাদেশিকে কারাদণ্ড দেন দেশটির আদালত। সাজাপ্রাপ্তদের শাস্তি মওকুফে শেখ হাসিনা সরকারের কাছে আবেদন করেন পরিবারের স্বজনরা। তবে বিক্ষোভকারীদের প্রতি কোনো সহানুভূতি নেই বলে স্পষ্ট জানায় শেখ হাসিনার সরকার। তাদেরকে অ্যারেস্ট করেছে, এটা তাদের আভ্যন্তরীণ আইনে করেছে, শাস্তি দিয়েছে তাদের আভ্যন্তরীণ আইনে। সেই দেশের ল অ্যান্ড অর্ডার যারা অমান্য করবে তাদের শাস্তি হবে, সেটার ব্যাপারে আমাদের কোনো কিছু করণীয় নেই। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর বিষয়টি নিয়ে ইউএইর প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 1 মাসেরও কম সময়ের মধ্যে এই 57 জনের শাস্তি মওকুফ করলেন আমিরাতের প্রেসিডেন্ট। মঙ্গলবার সরকারকে সিদ্ধান্তটি জানায় আরব আমিরাত। প্রধান উপদেষ্টা ইউএইর আমিরকে, ইউএইর প্রেসিডেন্টকে অনুরোধ করেছিলেন তাদেরকে যেন ক্ষমা করে দেওয়া হয়, তো উনি ওনার কথাটা রেখেছেন। এই 57 জন বাংলাদেশিকে দেশে ফেরত আনার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ছাত্র জনতার আন্দোলন আমাদেরকে। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকার অন্তত 2 বছর থাকা উচিত বলে মত দিলেন দেশের শীর্ষ দৈনিক পত্রিকাগুলোর সম্পাদক। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সম্পাদকদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় গণমাধ্যম কর্মীদের ওপর যথেচ্ছভাবে মামলার বিষয়ে প্রতিকার এবং নিপীড়ন হয় এমন আইনের সংশোধন চেয়েছেন সম্পাদকরা। দেশের মানুষের চাওয়া যাতে গণমাধ্যমে বাধাহীনভাবে প্রতিফলিত হয় সেদিকে খেয়াল রেখে কাজ করতে সম্পাদকদের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের শীর্ষ জাতীয় দৈনিকগুলোর সম্পাদকদের ডেকে বৈঠকে বসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে অংশ নেন বিভিন্ন পত্রিকার 20 জন সম্পাদক। দীর্ঘক্ষণ ধরে চলে আলোচনা। অন্তর্বর্তী সরকার কোন কোন কাজ করবে, কতদিন ধরে চলবে এই প্রয়াস, এসবই প্রাধান্য পায় বৈঠকে। গণমাধ্যমের শীর্ষ নীতি নির্ধারকরাও তুলে ধরেন উদ্ভূত পরিস্থিতিতে সাংবাদিকদের অবস্থান। বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজা নাম। তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া যেনতেনভাবে যাতে সাংবাদিকদের ওপর মামলা না হয় সে ব্যাপারে দৃষ্টি রাখতে সরকারকে জানিয়েছেন তারা। সাংবাদিকদের ব্যাপারে যে এরকম যত্রতত্র খুনের মামলা হচ্ছে, এটা যেন বন্ধ হয় এবং এই ব্যাপারে সরকার যেন সুস্পষ্ট একটা অবস্থান নেন। মিডিয়া নিষ্পেষণে যতগুলো কালো আছে, অ্যাটলিস্ট এই মুহূর্তে ঘোষণা হয় যে এগুলোতে সাংবাদিকের নিপীড়নের যেসব অধ্যায়গুলো আছে এগুলো কার্যত হবে না এবং এটার রিফর্মটা ওনারা সময় নিয়ে এটা করবেন। রাষ্ট্র সংস্কারে জনগণের মতামত যাতে গণমাধ্যমে যথাযথভাবে প্রতিফলিত হয় এমন আহ্বানও জানিয়েছেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকার কতদিন এটা থাকবে, এটা আমাদের কাছে উনি জিজ্ঞেস করেছেন। জাতি কি চায়, কয় বছর হতে পারে, 2, 3, 5, এটা নিয়ে ওনার কোনো নিজস্ব কোনো চিন্তা নাই। উনি চান জনতার চিন্তাটা জানতে এবং সেই ব্যাপারে উনি মিডিয়াকে আহ্বান করেছেন। পরে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকটির বিস্তারিত তুলে ধরে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিনি বলেন, সরকারের ক্ষমতায় থাকার যৌক্তিক সময় নিয়ে মত দিয়েছেন সম্পাদকরা। তিনি সরাসরি তাদের কাছে জানতে চেয়েছেন যে যৌক্তিক সময়টা কি, এটা কি 1 বছর না 6 মাস না 2 বছর না 3 বছর। বলেছেন যে হাতে আপনার কাজটা কি, কাজের উপরে তো আপনি নির্ভর করবে যে আপনি কতক্ষণ এই কাজটা করতে কত সময় লাগবে।
গণমাধ্যমে যথাযথভাবে সরকারের দোষ ত্রুটি নিয়ে প্রতিবেদন করতেও সরকার প্রধান উৎসাহ দিয়েছেন বলে জানানো হয় ব্রিফিংয়ে। কিছু কিছু জায়গায় আমাদের যদি দোষ ত্রুটি থাকে সেগুলো নিয়েও আপনারা বলেন। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরও থাকছে। নামছে বানের পানি, স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন, মাথা গোঁজার ঠাঁই হারিয়ে দিশেহারা কয়েক লাখ মানুষ। এখন পর্যন্ত প্রাণহানি ৭১ জনের, পুনর্বাসনের আশ্বাস উপদেষ্টার। মুক্তিযোদ্ধার সংখ্যা ও নিজের জন্মদিন নিয়ে ৫ মামলায় খালাস পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকালে এ রায় দেন ঢাকার সিএমএম আদালত। বেগম জিয়ার আইনজীবী বলেন, ৪ বছর আগে বাদীর মৃত্যু হলেও হয়রানির জন্য ঝুলিয়ে রাখা হয়েছিল মামলাগুলো। এছাড়া আদালতে সাক্ষী উপস্থিত না হওয়ায় নাইকো দুর্নীতি মামলার শুনানি পিছিয়ে ৮ সেপ্টেম্বর ধার্য করা হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ৩১টি মামলা হয় শেখ হাসিনার সরকারের সময়ে। মামলাগুলোকে রাজনৈতিক হয়রানিমূলক বলে শুরু থেকেই দাবি করে আসছে দলটি। যদিও দুর্নীতির মামলায় বেগম জিয়া কারাগারে যাওয়ার পর থমকে যায় এ সময় মামলার বিচারিক প্রক্রিয়া। ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পরদিন দুর্নীতির ২ মামলা থেকে মুক্তি দেওয়া হয় বিএনপি নেত্রীকে। এরপর বাকি মামলাগুলো থেকে মুক্তির আইনি প্রক্রিয়া শুরু করে দলটি। এর মধ্যে প্রথম ধাপে মঙ্গলবার মানহানি সংক্রান্ত ৫টি মামলা থেকে খালাস চেয়ে আদালতে আবেদন করেন তার আইনজীবীরা। শুনানি শেষে বিএনপি নেত্রীকে খালাস দেন আদালত। বাদী যারা তারা প্রত্যেকে আওয়ামী লীগের পৃষ্ঠপোষক ছিলেন। বেগম জিয়ার আইনজীবীরা জানান, ৪ বছর আগে মারা গেছেন মামলার বাদী এবি সিদ্দিকী। এরপরও হয়রানির উদ্দেশ্যে ঝুলিয়ে রাখা হয় মামলাগুলো। এবি সিদ্দিক নামে একজন লোক ছিলেন, তিনি মারা গেছেন ৪ বছর আগে, কিন্তু তার মামলা এখনো মরে নাই, যেটা আজকে খালাস পেলেন ম্যাডাম খালেদা জিয়া। এই মামলা মিথ্যা, এটা শুধু মিথ্যা নয়, এটা ছিল আওয়ামী লীগের সরকারের কাল্পনিক মামলা। এদিকে সাক্ষী উপস্থিত না হওয়ায় নাইকো দুর্নীতি মামলার শুনানি পিছিয়ে ৮ সেপ্টেম্বর ধার্য করেছেন আদালত। সাক্ষী আসে নাই, সেহেতু আমরা বলেছি মামলাটির যেহেতু কোনো মেরিট নাই, আমরা মামলাটি ক্লোজ চেয়েছিলাম, যে মামলার কার্যক্রম শেষ করার জন্য বলেছি কোর্টকে। কোর্ট বলেছে যদি সাক্ষী না আসে নেক্সট ডেট ৮-৯ তারিখে সাক্ষী না আসলে মামলার কার্যক্রম শেষ করে মামলা আর্গুমেন্টে চলে যাবে। কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি ও দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ডিসেম্বরে বেগম জিয়া সহ ৫ জনের বিরুদ্ধে মামলাটি করে দুদক। একই অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হলেও পরে হাইকোর্টের নির্দেশে তা বাতিল হয়ে যায়। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। অবৈধ অস্ত্র জমা দেওয়ার শেষ দিন আজ রাত ১২টা থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান শুরু হবে। দুপুরে সচিবালয়ে একথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, মাদক নিয়ন্ত্রণে অভিযান চালানো হবে গডফাদারদের বিরুদ্ধেও। সকালেই সচিবালয়ে আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে উঠে আসে অবৈধ অস্ত্র জমা দেওয়ার বিষয়টি। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, অস্ত্র জমা দেওয়ার সময়সীমা শেষ হওয়ায় মঙ্গলবার রাত 12টা থেকেই সব ধরনের অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান শুরু হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে আরও উন্নতি করা যায় এবং এই ব্যাপারে আমরা কিছু কিছু পদক্ষেপও নিব। শেষ হয়ে যাচ্ছে অবৈধ বা বৈধ সব অস্ত্র জমা দেওয়ার শেষ তারিখ। রাত 12টা থেকে আমাদের যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে হাতিয়ার কালেকশনের জন্য। আমি এই ব্যাপারেও আমি আপনাদেরও সহযোগিতা চাচ্ছি, যেন আমরা অবৈধ অস্ত্রগুলি কালেক্ট করতে পারি। দেশের মাদক নিয়ন্ত্রণে ব্যবস্থা নেয়া, মিয়ানমার সীমান্তে আইন শৃঙ্খলা আরও শক্তিশালী করার পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে পদক্ষেপ নেয়ার কথাও জানান উপদেষ্টা। মাদক নিয়ন্ত্রণটা আমাদের জন্য খুবই জরুরি, এই জন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছি। মাদকের গডফাদারদের যেন আমরা আইনের আওতায় আনতে পারি। আসন্ন দুর্গাপূজাটা যেন সুষ্ঠুভাবে হতে পারে, এই জন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছি এবং আমরা আশা করছি যে পূজাটা খুব ভালোভাবে হয়ে যাবে, কোথাও কোনো ধরনের কোনো সমস্যা হবে না। অস্ত্র উদ্ধার সহ সব বিষয়ে সরকারের পদক্ষেপ সবাই দেখতে পাবে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বন্যার পানি নামতে শুরু করায় নোয়াখালী, কুমিল্লা ও ফেনীতে স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। ভিটে মাটি, ঘরবাড়ি, মাছের ঘের ও ফসলি জমির ব্যাপক ক্ষতিতে দিশেহারা বাসিন্দারা। মাথা গোঁজার ঠাঁই হারিয়েছেন কয়েক লাখ মানুষ। খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট চরমে। পানিবাহিত রোগে আক্রান্তদের চাপ হাসপাতালগুলোতে। বন্যা পরবর্তী পুনর্বাসনে সরকারি বেসরকারি সহায়তা চান বানভাসীরা।
কমতে শুরু করেছে বানের জল, আর ফুটে উঠছে তাণ্ডবের চিত্র। ভিটেমাটি পর্যন্ত নিয়ে গেছে বন্যা। ঘরের ভিত নড়বড়ে হয়ে ধসে পড়েছে বেশিরভাগ। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে নির্বাক বাসিন্দারা। কুমিল্লায় বন্যার পানি নামছে ধীর গতিতে, সঙ্গে সঙ্গেই আঘাতের চিহ্ন ভেসে উঠছে। মানুষ হারিয়েছেন ঘরবাড়ি, গবাদি পশুর খামার, ফিশারিজ সহ ব্যবসা প্রতিষ্ঠান। জেলায় 1 লাখেরও বেশি পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে বুড়িচং উপজেলায় 40,000 পরিবার ঘরহারা। প্রায় 65,000 হেক্টর ফসলি জমি নষ্ট হয়েছে। 100 কিলোমিটার সড়কের বেহাল অবস্থা। নোয়াখালীতেও ধীরে ধীরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে, তবে পানিবন্দী থাকায় চর্ম ও ডায়রিয়া সহ পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন বানভাসীরা। টিউবওয়েলগুলো ডুবে থাকায় দেখা দিয়েছে সুপেয় পানির তীব্র সংকট। 85,379টি পুকুর ও মাছের খামার ভেসে গেছে। প্রায় 2,500 কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি 74 বছরের ভিতরে এরকম বন্যা আমি আর দেখি নাই। এলাকায় ঘরবাড়ি সবাই হয়ে গেছে, ডুবে গেছে, সবকিছু ডুবে গেছে। পানি এক মাঝে আমাদের গাঁটা দিয়ে আমরা এখন আশ্রমে আছি। আমাদের গরু, ছাগল, হাঁস, মোরগ, বাড়ির সবকিছু বন্যাতে আপনার পশু পাখি মারা গেছে, কিছু খানার অভাবে মারা গেছে, এখন কিছু আশ্রয়কেন্দ্রে হয়তো মানুষের রাখছে। মানুষের অসুখ বিসুখ, বাচ্চাদের বিসি ব্যথা অসুখ বিসুখ প্রচুর দেখা দিয়েছে, ডায়রিয়া দেখা দিচ্ছে। ফেনীর পরশুরাম ও ফুলগাজী ছাড়া বাকি সব উপজেলায় অনেক এলাকায় এখনো পানিবন্দী কয়েক লাখ মানুষ। তবে আশ্রয় কেন্দ্র থেকে বেশিরভাগ মানুষ ফিরেছেন বাসস্থানে, যদিও অনেকের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ায় এখনো বসবাসের উপযোগী হয়নি। হাসপাতালে বাড়ছে পানিবাহিত রোগে আক্রান্ত রোগী। পাশাপাশি সেনাবাহিনী ও বিভিন্ন সংস্থার ভ্রাম্যমাণ মেডিকেল টিমও কাজ করছে। এদিকে কাপ্তাই হ্রদে পানি কমতে থাকায় জলকপাটের 5 ফুট খোলা হয়েছে। তবে লংগদু, বাঘাইছড়ি, নানিয়ারচর, বরকল সহ কয়েক উপজেলায় প্রায় 17টি গ্রামের মানুষ এখনও পানিবন্দী। জেলা প্রশাসন থেকে আশ্রয়কেন্দ্রে অবস্থানরতদের রান্না করা খাবার দেয়া হচ্ছে। যারা বাসায় আছেন তাদের দেয়া হচ্ছে 10 কেজি করে চাল। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। দেশে স্মরণকালের ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত 73 জনের মৃত্যু হয়েছে। 11 জেলায় 5,82,000-এর বেশি পরিবার পানিবন্দী রয়েছেন। সকালে ব্রিফিংয়ে তথ্য জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব। আর উপদেষ্টা জানিয়েছেন বন্যার সার্বিক ক্ষয়ক্ষতি নিরূপণ করলে সহযোগিতা করবে আন্তর্জাতিক দাতা সংস্থাগুলো। মোট 5,82,155টি পরিবার পানিবন্দী রয়েছে। মোট ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা 50 লক্ষের উপরে। মৃতের সংখ্যা আজকে একটা পর্যন্ত হচ্ছে 71 জন। তার ভিতরে পুরুষ 45, মহিলা 7, শিশু 19। কুমিল্লাতে 19 জন, ফেনীতে 28 জন, চট্টগ্রামে 6 জন, খাগড়াছড়িতে 1 জন, নোয়াখালীতে 11 জন, ব্রাহ্মণবাড়িয়া 1, লক্ষ্মীপুর 1, কক্সবাজার 3 এবং মৌলভীবাজারের 1 জন। নিখোঁজ লোকের সংখ্যা মৌলভীবাজারে 1 জন। দুর্যোগ যে এরকম মানুষের সহযোগিতায়, স্বেচ্ছাসেবীদের সহযোগিতায়, ছাত্র জনগণের সহযোগিতায় আমরা অতিক্রম করতে পেরেছি। আমরা ভবিষ্যতেও পুনর্বাসন কর্মসূচিও আমরা সুচারুভাবে সম্পন্ন করব। সমালোচনার মুখে সংশোধন করা হচ্ছে আইসিটি বিভাগের প্রকল্প মূল্যায়ন কমিটি। সচিব জানিয়েছেন 9 থেকে 12 জন উন্নীত করা হচ্ছে কমিটি ডাকার, যেখানে নতুন করে যুক্ত হচ্ছেন 1 জন করে প্রযুক্তি, নিরীক্ষা এবং ক্রয় বিশেষজ্ঞ। এদিকে নানাভাবে চেষ্টা করেও পলকের কাছ থেকে আইসিটি বিভাগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের পাসওয়ার্ড উদ্ধার করা যায়নি। শুভ খানের রিপোর্ট। প্রায় 1114 কোটি টাকা ব্যয়ে 14 জেলায় বাস্তবায়নাধীন আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার প্রকল্পে পছন্দের প্রতিষ্ঠানকে কাজ দিতে আইন ভেঙে দরপত্র মূল্যায়ন কমিটির সভাপতি হওয়ার অভিযোগ ওঠে খোদ প্রকল্প পরিচালকের বিরুদ্ধে। সম্প্রতি সময় সংবাদে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশের পর ভেঙে দেওয়া হয় ওই কমিটি। শুধু দরপত্র নয়, হাইটেক পার্কে জমি বরাদ্দ ও বাতিল সহ নানা অনিয়ম দুর্নীতির কথা বলছেন খোদ উপদেষ্টা নাহিদ ইসলাম। ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশের প্রতিশ্রুতি দিয়ে 2010 সাল থেকে ক্ষমতাচ্যুত হওয়ার আগ পর্যন্ত আইসিটি খাতে প্রায় 29,000 কোটি টাকার প্রকল্প নেয় আওয়ামী লীগ সরকার। এসব প্রকল্পের লক্ষ্য, কার্যক্রম ও সুফল মূল্যায়নে গত 28 আগস্ট অতিরিক্ত সচিব মাহবুবুর রহমানকে আহ্বায়ক করে 9 সদস্যের মূল্যায়ন কমিটি গঠন করে তথ্য প্রযুক্তি বিভাগ।
তবে কমিটিতে বাইরের কেউ না থাকায় মূল্যায়নের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে শুরু হয় সমালোচনা। এরই প্রেক্ষিতে প্রযুক্তি নিরীক্ষা এবং ক্রয় এই 3 জন বিশেষজ্ঞ কমিটিতে যুক্ত করার কথা জানালেন তথ্য প্রযুক্তি সচিব। বুয়েট বা এই ধরনের যাদের টেকনোলজি এক্সপার্ট আছে তাদের কাছ থেকে আমরা নেব। তারপর প্রকিউরমেন্ট যেমন সিপিইউটি তাদের কাছে আমরা চাইব। আমরা অলরেডি চিঠি পাঠিয়েছি ওই সব এক্সপার্টদের নাম পাওয়ার জন্য। অতএব তাদের নাম পাওয়ার সাথে সাথে কমিটির কাজ শুরু করে দেবে। এদিকে সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের কাছ থেকে এখনও উদ্ধার করা যায়নি আইসিটি বিভাগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের পাসওয়ার্ড। বিকল্পভাবে পেজ ও ইউটিউব চ্যানেল উদ্ধারের চেষ্টা চলছে বলে জানালেন সচিব। আসলে আমরা চেষ্টা করছি, কিন্তু এখন পর্যন্ত উদ্ধার করতে পারিনি। আসলে দিচ্ছেন না কিন্তু উনি ওনার কাছে আছেন, এটা আমরা যতটুকু জানি। তবু আমরা টেকনোলজি অ্যাপ্লাই করে যদি কাজ করতে পারি সেটাও চেষ্টা করব। গেল 5 আগস্ট থেকে বন্ধ রয়েছে তথ্য প্রযুক্তি বিভাগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 5 মামলায় খালাস পেলেন বেগম খালেদা জিয়া। সাক্ষী না আসায় নাইকো মামলার শুনানি পিছিয়ে 8 সেপ্টেম্বর। স্বাধীন কমিশন করে বিডিআর হত্যাকাণ্ডের বিচার দাবি বিএনপির। এবং অন্তর্বর্তী সরকারের উদ্যোগে আমিরাতে আটক 57 বাংলাদেশি সাজা মওকুফ। সম্পাদকদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। আইসিটি আইনের মতো কালা কানুন বাতিলের দাবি। এই ছিল জনপদের সময়। সঙ্গে থাকুন সময়।